বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো মিম রিভিউ বা কোনো ফানি কন্টেন্ট না। আমি ভেবেছিলাম এই টপিকের উপর কোনো ভিডিও করব না, আর বাংলা ইউটিউব কমিউনিটিতে এইসব টপিক দু একজন ছাড়া কেউ কথাও বলে না। কিন্তু শেষমেশ ভিডিওটা না বানিয়েও পারলাম না। আমি আজকে কোন বিষয়ের কথা বলছি আশা করছি তোমাদেরকে আর আলাদা করে কিছু বলতে হবে না। তবুও যদি না জেনে থাকো তাহলে তোমাদের জন্য অল্প করে কিছুটা বলেই দিই। হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে, যেটা শুরু হয়েছিল 2024 সালের ঠিক জুন মাসের দিকে। এবার কোটা বলতে বোঝায় আমাদের দেশে যেমন এসটি এসসি ওবিসি আছে, তেমন বাংলাদেশেও একটা কোটা সিস্টেম আছে। কিন্তু বাংলাদেশের কোটা সিস্টেমটা একটু অন্যরকম। বাংলাদেশের এই কোটা সিস্টেমের অন্তর্গত রয়েছে 30% মুক্তিযোদ্ধা, তাছাড়া 40% জেনারেল ক্যান্ডিডেট, আর বাকি 30% মহিলা, পিছিয়ে পড়া কিছু সম্প্রদায় আর অন্যান্যরা। এবার আসি মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে, যেটা এই কোটা সিস্টেমের প্রায় 30% জায়গা জুড়ে রয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আসলে মুক্তিযোদ্ধা কারা? আসলে মুক্তিযোদ্ধা হলো যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় ওখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাই তাদেরকে সম্মানিত করার জন্য এবং এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদেরকে একটা পর্যায়ভুক্ত করা হয়েছিল, সেটা হলো মুক্তিযোদ্ধা, যারা সেই স্বাধীনতার আমল থেকে এখনো পর্যন্ত সুযোগ সুবিধাটা ভোগ করে আসছে। এবার তাহলে প্রশ্ন হলো, সেখানে মূল আন্দোলনটা কি নিয়ে? আন্দোলনটা হলো মেইনলি যেহেতু জেনারেল ক্যান্ডিডেটরা মাত্র 40% জায়গা পায় যে কোনো সরকারি সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে, আর এই সুযোগ মাত্র 40% থাকায় বিভিন্ন মেধাবী স্টুডেন্টদের মেধা হেরে যায় এই কোটা সিস্টেমের কাছে। সেই জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনরা শুরু করেছিল মেইনলি এই আন্দোলন। আর এই আন্দোলনের মূল দাবি ছিল সব কোটা সিস্টেমকে তুলে যাতে মেধার ভিত্তিতে সবকিছু সুযোগ সুবিধা পাওয়া যায় সেটার জন্য। আর এই আন্দোলন প্রায় টানা 2 মাস চলতে থাকে। তাছাড়া এই আন্দোলনে অসংখ্য ছাত্রছাত্রীর প্রাণ যায় এবং অনেকেই আহত হয় এবং অত্যাচারিত হয়। শেষমেশ গত 5ই আগস্ট ছাত্রদের সব দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেটাই হয় বাংলাদেশের মানুষদের কাছে এক নতুন স্বাধীনতা। এতদূর পর্যন্ত তো সবই ঠিক ছিল, কিন্তু এনাদের পাগলামি শুরু হয় ঠিক এখান থেকেই। ওখানে যখনই পদত্যাগ করে দেশ চালেন প্রধানমন্ত্রী, তখন থেকে শুরু হয় তাদের পাগলামি। আমি এখানে সকল ছাত্রছাত্রীকে বলছি না, কিন্তু কিছু সংখ্যক মানুষ সেখানকার গণভবনে গিয়ে লিটারালি লুটপাট শুরু করে দেয়। শুধুমাত্র তাই নয়, যিনি যা পেরেছেন শাড়ি, পাখা, চেয়ার, টেবিল, এসি, তাছাড়া যাবতীয় গণভবনে যা ছিল সবকিছু তারা লুট করে নিয়ে যেতে থাকেন। No silent prayer for the faded party. And I ain't gonna be just a face in the crowd. You're gonna hear my voice when I shout it out loud. আবার এনারা বিভিন্ন ভিডিও বানিয়ে বলেন নাকি এগুলো নাকি স্বাধীনতার স্মৃতি। এছাড়াও গণভবনে বিভিন্ন কার্যকলাপ ঘটানো হয়েছে যেগুলো নিয়ে কিছু বলারই নেই। এতদূর পর্যন্ত এইসব কার্যকলাপ হাসির চলে মেনে নেওয়া যাচ্ছিল, কিন্তু বাংলাদেশে বিভিন্ন বসবাসরত সংখ্যালঘু মানুষদের ধর্মীয় স্থান ভেঙে ফেলা হয়েছে এবং বিভিন্ন ভিডিওতে সেই সংখ্যালঘু মানুষদের বলা হয়েছে আপনারা দেশ ছাড়ার জন্য তৈরি থাকুন। বলছিলাম দাদারা, এইসবের জন্যই কি 2 মাসব্যাপী এই আন্দোলনটা করা হয়েছিল? দেশ তো আমাদেরও স্বাধীন হয়েছে, তা বলে আমরা কি ধর্মীয় স্থান, বিভিন্ন স্মৃতিসৌধ আর বীজগুলোকে ভেঙে ফেলেছি? এটাই কি তবে আপনাদের শিক্ষার নমুনা? এরপর আসি গণভবনে ঘটে যাওয়া আরও একটা ঘটনা নিয়ে। ভিডিওটাতে দেখা যাচ্ছে হরিণ, একটা অবলা প্রাণী যেটা গণভবনের মধ্যে ছিল, কিন্তু সেখানকার মানুষ সেই অবলা প্রাণীটার পিছনেও কিভাবে নির্মমভাবে দৌড়াদৌড়ি করছে দেখুন। তাছাড়া বিভিন্ন সরকারি সম্পত্তি ধ্বংস করা আর ডিজে গান চালিয়ে নাচার কথা আমি বাদই দিলাম। এতদূর তো তবু মেনে নেওয়া যাচ্ছিল, কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বাজে বাজে ভাষায় স্লোগান, তাছাড়াও আরো অনেক কিছু। বলছিলাম দাদারা, এটাই কি আপনাদের শিক্ষা? তাছাড়াও ওনাদের দেশের একজন স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিবুর রহমান, তার মূর্তিতে জুতোর মালা দেওয়া থেকে ঝাঁটা চালানো, এমনকি সেই মূর্তিগুলোকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বলছিলাম দাদারা, এটাই কি আপনাদের শিক্ষা? আর এটার জন্যই এত আন্দোলন? হ্যাঁ দাদা, আপনাদেরকেই বলছি, যেভাবে ওই মূর্তিগুলোকে নষ্ট করে ফেললেন, পারবেন আপনাদের দেশে যে কারেন্সি বা টাকাগুলোকে সেম ভাবে নষ্ট করতে? কেন, তাতেও তো সেই স্বাধীনতা সংগ্রামের ছবি রয়েছে। দেশ তো অনেকেরই স্বাধীন হয়েছে, তা বলে কেউ কোনো ফ্রিডম ফাইটারের মূর্তি একেবারে ভেঙে গুড়িয়ে দেয় না। শেষে আমার একটা ভিডিওতে চোখ গেল, আর এই বিষয়ে কথা না বললেই নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার মূর্তিও নাকি সেখানে ভেঙে ফেলা হয়েছে। তোমারি সুর
যে কিনা তোমাদের দেশের জাতীয় সঙ্গীত দিল, তোমরা পারলে তার মূর্তি ভেঙে দিতে। আপনাদেরকে একটাই কথা বলতে চাই, স্বাধীনতা কোনো সময় ভাঙতে শেখায় না, গড়তে শেখায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার ছবি মূর্তি আমরা সবসময় মাথায় করে রাখি, আর সেখানে কিনা সেই মূর্তি মাটিতে পড়ে রয়েছে। এই দিনটাও সবাইকে দেখতে হলো। বলছিলাম দাদারা, এটাই কি তোমাদের শিক্ষা? এই জন্যই কি তোমাদের এত আন্দোলন? আবার ওই দাদাদের মধ্যে একজনের কমেন্ট দেখলাম, নেক্সট টার্গেট নাকি ভারত। বলছি দাদা, ফারাক্কাবাদের নাম শুনেছো? ওইটা ছেড়ে দিলেই তো। তোমরা হয়তো এইসব কাণ্ডকলাপগুলো করে নিজেদেরকে অনেক মহান ভাবছো, কিন্তু না, তোমরা দেশটাকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছ। সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো, হয়তো তোমরা আবার নতুন করে স্বাধীন হয়েছো, কিন্তু সভ্য এখনো হয়ে উঠতে পারোনি। বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কার কি মতামত কমেন্টে জানাও, আর পারলে আজকের ভিডিওটা একটা শেয়ার করে দিও। বাই।